কোম্পানিগঞ্জ উপজেলা অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি বিপ্লব চক্রবর্তী, সহকারী শিক্ষক বিজ্ঞান, কোম্পানিগঞ্জ থানা সদর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়। আমি আজ তোমাদের রসায়ন বিজ্ঞান বইয়ে নবম দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞান বইয়ে তৃতীয় অধ্যায়ে পরমাণুর গঠন বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা সবাই মনোযোগ সহকারে ক্লাসটি পর্যবেক্ষণ করবে এবং কিছু বেসিক জিনিস শেখার চেষ্টা করবে। তো চলো আমরা মূল আলোচনায় যাই। প্রথমে জানতে হবে আমাদের পরমাণু। পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকেই পরমাণু বলে। যেমন হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন, বোরন, গোল্ড বা স্বর্ণ, রূপা, তামা ইত্যাদি। এ সকল পদার্থকে কি বলা হয়? মৌলিক পদার্থ বলা হয়। আর মৌলিক পদার্থ মানে কি? যে সকল পদার্থকে ভাঙলে বা বিশ্লেষণ করলে ওই পদার্থের উপাদান ছাড়া অন্য কোনো উপাদান পাওয়া যায় না, ওই সকল পদার্থকে মৌলিক পদার্থ বলা হয়। আর মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে কি বলা হবে? পরমাণু বলা হবে। যেমন আমি লিখলাম হাইড্রোজেন। আমি যদি হাইড্রোজেনকে ভাঙি, শুধুমাত্র কি হাইড্রোজেনের কি ক্ষুদ্র ক্ষুদ্র অণু বা কণা পাওয়া যাবে। স্বর্ণকে বিশ্লেষণ করলে ভাঙলে যতই আমি ক্ষুদ্রতর অংশে ভাঙি না কেন, স্বর্ণই পাওয়া যাবে, অন্য কোনো উপাদান পাওয়া যায় না। এই জন্য তাদেরকে কি বলা হবে? মৌলিক পদার্থ। আর মৌলিক পদার্থের ক্ষুদ্রতম অংশকে কি বলা হবে? পরমাণু বলা হবে। এখন আমরা যদি আবার দেখি, মনে করো কার্বন ডাইঅক্সাইড, লিখলাম আমি পানি, H2O, সোডিয়াম ক্লোরাইড। এই যৌগগুলো একটু লক্ষ্য করো তুমি, এগুলোকে বলা হয় যৌগিক পদার্থ। কেন? কারণ এদেরকে বাংলা কি করা যায়? দেখো, আমি যদি কার্বন ডাইঅক্সাইডকে ভাঙি তাহলে একটা কার্বন পাওয়া যাবে, আর কি পাওয়া যাবে? দুইটা অক্সিজেন পরমাণু পাওয়া যাবে। পানিকে ভাঙলেও দুইটা হাইড্রোজেন পরমাণু পাওয়া যাবে আর একটা অক্সিজেন পরমাণু পাওয়া যাবে। তো যে সকল পদার্থকে ভাঙলে এক একাধিক পরমাণু পাওয়া যায় তাদেরকে বলা হয় যৌগিক পদার্থ। আর যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে কি বলা হয়? অণু বলা হয়। তাহলে এগুলো কি অণু, এদেরকে আমরা কি পরমাণু বলতে পারি না। কিন্তু পরমাণু কারা? মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। মৌলিক পদার্থ কি সেটা আমরা পূর্ববর্তী ক্লাসে জেনে আসছি। যে সকল পদার্থকে ভাঙলে বা বিশ্লেষণ করলে ওই পদার্থের উপাদান ছাড়া অন্য কোনো উপাদান পাওয়া যায় না, তাদেরকে কি বলা হয়? মৌলিক পদার্থ বলা হয়। আর মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে কি বলা হবে? পরমাণু। যেমন এরপরে পরমাণুকে আমরা কি দ্বারা প্রকাশ করি? প্রতীক দ্বারা। প্রতীক কি? পরমাণু প্রকাশের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলা হয়। পরমাণু প্রকাশের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে। এটা কিরকম? যেমন এই যে আমি লিখলাম বোরন। বোরনকে প্রকাশ করা হবে কি দ্বারা? বি দ্বারা। পরমাণু প্রকাশের সংক্ষিপ্ত রূপ। এই বোরনকে বি দ্বারা প্রকাশ করতে হবে। হাইড্রোজেনকে আমরা কি দ্বারা প্রকাশ করবো? এইচ দ্বারা। তো এইগুলাকে কি বলা হয়? মৌলের প্রতীক বলা হয়। আমরা এখন কার্বনকে সি দ্বারা প্রকাশ করা হবে। এইগুলো হচ্ছে কি মৌলের প্রতীক, পরমাণু প্রকাশের সংক্ষিপ্ত রূপ। এখন এই প্রতীক লেখার কয়েকটা নিয়ম আছে। যেমন প্রথম নিয়মটা হলো, যে সকল পরমাণু নামকরণ ইংরেজি অক্ষর দ্বারা শুরু হয়, এই ইংরেজি নামে প্রথম যে অক্ষরটা আছে ক্যাপিটাল লেটার, যেমন কার্বনের প্রথম যে অক্ষরটা কি? সি, বড় হাতের। এই ক্যাপিটাল লেটার দ্বারা কি প্রকাশ করতে হয় কিছু কিছু মৌলের নামকরণ। যেমন এই যে বোরনের বি প্রথম অক্ষর, হাইড্রোজেনের এইচ প্রথম অক্ষর, কার্বনের সি। একইভাবে আমরা যদি আনি এখানে স্বর্ণের নাম হচ্ছে যদি ওরামের ইউ দ্বারা প্রকাশ করা হয়। এটা হচ্ছে এক নিয়ম, যে সকল মৌলের কি নামকরণ ইংরেজি অক্ষর দ্বারা হয়, ইংরেজি নামের প্রথম অক্ষর দ্বারা কি করা হয়? পরমাণু প্রকাশ করা হয়। এটা হচ্ছে একটা নিয়ম। আরেকটা নিয়ম হলো, আবার কিছু কিছু মৌল আছে, যেমন আমি লিখলাম বেরিলিয়াম। বেরিলিয়ামকে বি দ্বারা প্রকাশ করা হবে। কারণ যে আমরা বি দ্বারা প্রকাশ করি, বেরিলিয়াম ইংরেজি নাম বেরিলিয়াম, যেহেতু আমরা বি দ্বারা প্রকাশ করলাম বোরন, তাহলে এখন যদি আমি বি দিই তাহলে আমরা
কোনটা বুরন হবে কোনটা ব্রেনে হবে বুঝতে সমস্যা হবে। এই জন্য প্রথম অক্ষরটা এই ক্ষেত্রে নামকরণটা হবে যে প্রথম অক্ষরটা হবে ক্যাপিটাল লেটার, কিন্তু পরের অক্ষরটা হবে স্মল লেটার, যেটা উচ্চারণের প্রাধান্য অনুসারে হবে। যেমন এখানে উচ্চারণের প্রাধান্য অনুসারে কি হবে, বি হবে। একইভাবে আমি কার্বন লিখলাম সি দ্বারা, এখন মনে আছে ক্লোরিন, ক্লোরিন, তো ক্লোরিনের নামকরণ কি হবে, প্রথম অক্ষরটা হবে সি, পরের অক্ষরটা কি হবে উচ্চারণের প্রাধান্য অনুসারে এল, সিএল, ক্লোরিন। একইভাবে আমরা লিখতে পারি অ্যালুমিনিয়াম, এল, সোডিয়াম, এনে, এরকম ভাবে কি আমরা নামকরণ করতে পারি। এটা হচ্ছে দ্বিতীয় নিয়ম। প্রথম নিয়মটা কি, যে মৌলের নামের ইংরেজি নামের প্রথম ক্যাপিটাল লেটার দ্বারা করতে হবে কিছু কিছু মৌলের নামকরণ। আর একটা নামকরণ হবে কি, যে সকল নামের প্রথম অক্ষর হবে বড় হাতের, পরের অক্ষরটা কি হবে স্মল লেটার হবে, আর সেই লেটারটা হবে কি উচ্চারণের প্রাধান্য অনুসারে। আবার আবার কিছু কিছু মৌলের নামকরণ তাদের ল্যাটিন নাম থেকে নেওয়া হয়েছে। যেমন আমি বললাম সোডিয়াম, সোডিয়াম, সোডিয়ামের ল্যাটিন নাম হচ্ছে নেট্রিয়াম, নেট্রিয়াম। তো এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়, এন, নেট্রিয়াম, ল্যাটিন নাম দ্বারা প্রকাশ করা হয়। আমরা জানি পটাশিয়াম, পটাশিয়াম, পটাশিয়ামের ল্যাটিন নাম হচ্ছে কেলিয়াম, কেলিয়াম। এই জন্য পটাশিয়ামকে কি দ্বারা প্রকাশ করা হয়, কে দ্বারা প্রকাশ করা হয়। আয়রন, আয়রন মানে লোহা আর কি, লোহার ল্যাটিন নাম হচ্ছে ফেরাম, এই জন্য আয়রনকে কি দ্বারা প্রকাশ করা হয়, এফ দ্বারা প্রকাশ করা হয়। এইভাবে কি বলে প্রতীক প্রকাশ করা হয়। আশা করি তোমরা প্রতীক কি, প্রতীক কিভাবে প্রকাশ করে নামকরণ করা হয় সেটা তোমরা বুঝছো। এরপরে আমরা পরমাণু মূল কণিকা সম্পর্কে আলোচনা করব। পরমাণু মূল কণিকা। পরমাণুর মূল কণিকা কি, পরমাণুর মূল কণিকা কি, তো আমরা জানি পদার্থ কি পরমাণু দ্বারা গঠিত, পদার্থ পরমাণু দ্বারা গঠিত, কিন্তু পরমাণু কি দ্বারা গঠিত, এই পরমাণু যে সকল সূক্ষ্ম কণিকা দ্বারা, যে সকল অতি সূক্ষ্ম কণিকা দ্বারা পরমাণু গঠিত তাদেরকে কি বলা হয়, পরমাণুর মূল কণিকা বলা হয়। যে সকল অতি সূক্ষ্ম কণিকা দ্বারা, প্রত্যেকটা পরমাণুকে বাংলায় কি তিনটা কণিকা পাওয়া যায়, এটা হচ্ছে পরমাণুর স্থায়ী মূল কণিকা। প্রথমটা হলো কি ইলেকট্রন, ইলেকট্রন, প্রোটন ও কি নিউট্রন। একমাত্র হাইড্রোজেন ব্যতীত বাকি সব মৌলকে বাংলায় কি পাওয়া যায়, সব মৌলে এই তিনটা কণিকা পাওয়া যাবে। পরমাণুকে বাংলায় একটা ইলেকট্রন, প্রোটন আর কি নিউট্রন। এটা হচ্ছে পরমাণু স্থায়ী মূল কণিকা। তো ইলেকট্রন কি, ইলেকট্রন হল পরমাণু তড়িৎ ঋণাত্মক চার্জযুক্ত কণিকা। ইলেকট্রনকে ই দ্বারা প্রকাশ করা হয়। এখন এটা যদি পরমাণু হয়, পরমাণুর কেন্দ্র হয় নিউক্লিয়াস, এটা হচ্ছে পরমাণু চলার পথ। এই পরমাণু চলার পথকে কক্ষপথ বলা হয়। এই কক্ষপথে কি হবে, ইলেকট্রন অবস্থান করে। ইলেকট্রন পরমাণুর কক্ষপথে অবস্থান করবে, অর্থাৎ এখানে ইলেকট্রন অবস্থান করবে কক্ষপথ। ইলেকট্রন হচ্ছে পরমাণু ঋণাত্মক চার্জযুক্ত কণিকা, যা পরমাণুর কক্ষপথে অবস্থান করবে। ইলেকট্রনের আপেক্ষিক আধান -1, এর চার্জ হচ্ছে -1.60 into 10⁻⁻19 কুলম্ব। ইলেকট্রনের ভর 9.11 into 10⁻⁻20। স্যার জে থমসন ইলেকট্রন আবিষ্কার করেন। প্রোটন হচ্ছে পরমাণু কণিকা, এটা পরমাণুর নিউক্লিয়াসে অবস্থান
করে, পরমাণুর নিউক্লিয়াসে অবস্থান করে। আর প্রোটনকে পি দ্বারা প্রকাশ করা হয়। প্রোটনের আপেক্ষিক আধান হচ্ছে +1, এর চার্জ হচ্ছে +1.60 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। আর একটি প্রোটনের ভর 1.67 ইন্টু 10⁻⁻24। প্রোটন আর নিউট্রন। আর বিজ্ঞানী রাদারফোর্ড প্রোটন আবিষ্কার করে। আর নিউট্রন হলো পরমাণুর তড়িৎ নিরপেক্ষ কণিকা, যেটা পরমাণুর নিউক্লিয়াসে কি প্রোটনের সাথে অবস্থান করে। বিজ্ঞানী চেডউইক 1932 সালে কি নিউট্রন আবিষ্কার করে। আশা করি তোমরা পরমাণুর মূল কণিকা কি সেটা বুঝতে পেরেছ। আমরা পরবর্তী আলোচনায় যাব। পরবর্তীতে আছে পরমাণু পরিচিতি। আমরা কিভাবে এই পরমাণুকে প্রকাশ করতে পারি। পরমাণু পরিচিতি অর্থাৎ এই যে আমরা পড়লাম ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, মানে কিভাবে আমি একটা পরমাণুকে দেখেই বুঝতে পারি যে প্রোটন ওইটা, ইলেকট্রন কতগুলা, আমি দেখে যেন বুঝতে পারি। সেটা কিভাবে হবে? আমি একটা প্রতীকের সাহায্যে প্রকাশ করতে পারি। যেমন এখানে হবে এম, এম এর উপরের বাম দিকে হবে এ, আর এর নিচে ডান দিকে হবে জেড। এগুলো হচ্ছে প্রতীক। এ দ্বারা কি বোঝায়? এ হচ্ছে ভর সংখ্যা, পরমাণুর ভর সংখ্যা। আর জেড হবে পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা। আর এম হবে আমি যে পরমাণুকে প্রকাশ করব ওই পরমাণু। যেমন মনে করো আমি অ্যালুমিনিয়ামকে প্রকাশ করব, তাহলে এম এর জায়গায় আমরা কি বসাবো? এ এল, অ্যালুমিনিয়াম। তো অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর কত জানতে হবে? 27। এটা উপরে বাম দিকে কোণাকুণি হবে, আর নিচে ডান দিকের কোণাকুণিতে হবে পারমাণবিক সংখ্যা। তাহলে অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 13। তাহলে আমরা অ্যালুমিনিয়ামকে প্রকাশ করলাম। একইভাবে আমরা সোডিয়াম লিখবো, মনে করো Na, তার পারমাণবিক ভর 23, আর পারমাণবিক সংখ্যা কত? 11। তো এখান থেকে আমরা কয়েকটা সংখ্যা জানতে পারি। তাহলে কি একটা প্রথম সংখ্যা হবে পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা কি? পারমাণবিক সংখ্যা হলো যে কোন মৌলের প্রোটন সংখ্যা কি, কোন মৌলের প্রোটন সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলে, পারমাণবিক সংখ্যা বলা হয়। তাহলে এখন প্রোটন সংখ্যা মানে পারমাণবিক সংখ্যা কি? যেমন অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 13। অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা 13। তাহলে অ্যালুমিনিয়ামের প্রোটন সংখ্যা কত হবে? প্রোটন সংখ্যা কত হবে? 13। কারণ প্রোটন সংখ্যাকে কি বলা হয়? পারমাণবিক সংখ্যা বলা হয়। তাহলে এখানে যদি অ্যালুমিনিয়ামের 13 হয় পারমাণবিক সংখ্যা, তাহলে প্রোটন সংখ্যা কত হবে? 13 হবে। একইভাবে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, তাহলে সোডিয়ামের প্রোটন সংখ্যা কত হবে? পারমাণবিক সংখ্যা 11, তাহলে তার প্রোটন সংখ্যা কত হবে? 11। এরপরে পাওয়া যায় ভর সংখ্যা। আরেকটা সংখ্যা হলো ভর সংখ্যা। ভর সংখ্যা অথবা লিখে আরেকটা নামকরণ আছে, এটার নাম আছে নিউক্লিয়ন সংখ্যা। নিউক্লিয়ন সংখ্যা। ভর সংখ্যা জিনিসটা কি? যে প্রোটন, কোন মৌলের প্রোটন ও নিউট্রনের সমষ্টিকে ওই মৌলে কি বলা হবে? ওই মৌলে ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা বলা হয়। প্রোটন ও নিউট্রনের সমষ্টিকে কি বলা হয়?
বড় সংখ্যা বড়। তাহলে এই যে অ্যালুমিনিয়ামের বড় সংখ্যা আছে 27, এখানে অ্যালুমিনিয়ামের কি আছে 27 এ কি আছে প্রোটন প্লাস কি নিউট্রন। অর্থাৎ আমরা এই ওই অ্যালুমিনিয়াম থেকে আমরা জানতে পারি যে অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা কত 13। তাহলে অ্যালুমিনিয়ামের প্রোটন সংখ্যা কত 13, কারণ প্রোটন সংখ্যাকে কি বলা হয় পারমাণবিক সংখ্যা। আবার তাহলে আবার জানতে হবে যে কোনো মৌলে ঠিক যতগুলা প্রোটন থাকে তার সমসংখ্যক কি থাকে ইলেকট্রন থাকে। তাহলে অ্যালুমিনিয়ামের ইলেকট্রন সংখ্যা কত হবে ইলেকট্রন সংখ্যা হবে কত 13। তাহলে আমরা এখন অ্যালুমিনিয়ামের নিউট্রন সংখ্যা বের করতে পারি। অ্যালুমিনিয়ামের নিউট্রন সংখ্যা কিভাবে বের করব যেহেতু তার বড় সংখ্যা কত ছিল 27 থেকে তার প্রোটন সংখ্যা বাদ দিলে কি পাওয়া যাবে তার নিউট্রন সংখ্যা পাওয়া যাবে। কারণ বড় সংখ্যার সময় আমরা কি জানি প্রোটন প্লাস নিউট্রন। বড় সংখ্যা সময় আমরা কি জানি প্রোটন সংখ্যা প্লাস কি নিউট্রন সংখ্যা। তাহলে বড় সংখ্যা ছিল 27, তার প্রোটন সংখ্যা কত ছিল 13 প্লাস নিউট্রন সংখ্যা। আমাকে নিউট্রন বের করতে হবে। তাহলে অ্যালুমিনিয়ামের নিউট্রন সমান কত হবে তার বড় সংখ্যা মাইনাস কি প্রোটন সংখ্যা। তাহলে তার নিউট্রন সংখ্যা কত হবে 40। অর্থাৎ অ্যালুমিনিয়ামের নিউট্রন সংখ্যা কত 40। একইভাবে আমরা আর অন্যান্য মৌলের কি বের করতে পারি পারমাণবিক সংখ্যা প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা কি করতে পারবো হিসাব করতে পারবো। তো আশা করি তোমরা জিনিসটা বুঝেছো। পরবর্তী আলোচনায় যাব। পরবর্তী আলোচনা আপেক্ষিক পারমাণবিক বল। মৌলের আপেক্ষিক পারমাণবিক আপেক্ষিক পারমাণবিক ভর। আপেক্ষিক পারমাণবিক ভর জিনিসটা কি যে কোনো একটা মৌলের পরমাণুর ভর একটা হাইড্রোজেন পরমাণুর ভরের তুলনায় যত গুণ ভারী থাকে ওই মৌলের কি বলা হবে আপেক্ষিক পারমাণবিক ভর বলা হবে। তো আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়ের একটা সূত্র আছে। আমরা একটা সূত্রের সাহায্যে কি করতে পারি মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে পারি। সূত্রটা কি সূত্রটা আমরা লিখি যে কোনো মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর সমান মৌলের একটি পরমাণুর ভর। মৌলের একটি পরমাণুর ভর বাই একটি কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ। মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর সমান কি মৌলের একটি পরমাণুর ভর বাই একটি কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ। মনে করে এখন আমি অ্যালুমিনিয়ামের -23 আর একটি কার্বন 12 আইসোটোপের মান এটা ফিক্সড বিজ্ঞানীরা নির্ণয় করে রাখছেন। এটার মান হচ্ছে 1.66 × 10⁻24। এটা তোমাদের মনে রাখতে হবে। এটা একটা নির্দিষ্ট ভ্যালু। একটি কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের মান 1.66 × 10⁻24। তাহলে এটা দ্বারা ভাগ করলে 13 পাওয়া যাবে। কত পাওয়া যাবে 13।
তাহলে অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর কি 13। এইভাবে আমরা কি করতে পারবো, এই সূত্রের সাহায্যে যে কোনো মৌলে কি বের করতে পারবো, আপেক্ষিক পারমাণবিক ভর আমরা নির্ণয় করতে পারব। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেই জিনিসটা হচ্ছে আপেক্ষিক আণবিক ভর। আপেক্ষিক আণবিক ভর। আপেক্ষিক আণবিক ভর জিনিসটা হলো যে মনে করো আমি একটা যৌগ লিখলাম, এই যৌগে যে উপাদান মৌলগুলো আছে এই উপাদান মৌলগুলোকে তাদের উপাদান মৌলগুলোর পারমাণবিক ভরকে তাদের পরমাণু নিজ নিজ সংখ্যা দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফলের সমষ্টি নিলে যে ভরটা পাওয়া যাবে এটাকে কি বলা হবে, আপেক্ষিক আণবিক ভর বলা হবে। তো এটা আমরা কিভাবে বের করতে পারি, যেমন মনে করি H2SO4। তো এই H2SO4 কি আছে, হাইড্রোজেন পরমাণুর আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 1 কে হাইড্রোজেনের পরমাণুর সংখ্যা কত 2, এটাকে 2 দ্বারা গুণ করতে হবে, প্লাস করতে হবে, সমষ্টি নিতে হবে। যেহেতু সালফারের পারমাণবিক ভর 32, কারণ সালফারের পরমাণুর সংখ্যা 1 দ্বারা গুণ করার প্রয়োজন নাই, প্লাস O4। অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 16, এটাকে গুণ করতে হবে। অক্সিজেনের পরমাণুর সংখ্যা পারমাণবিক ভর 16, সংখ্যা হচ্ছে 4, এটাকে 4 দ্বারা গুণ করতে হবে। তাহলে গুণ করলে কত পাওয়া যাবে, 2 প্লাস 32 প্লাস 64, অর্থাৎ 98 গ্রাম। অর্থাৎ আমি আবার বলছি, আপেক্ষিক পারমাণবিক ভর জিনিসটা কি, কোনো একটা যৌগে তার উপাদান মৌলসমূহের নিজ নিজ পারমাণবিক ভরকে তাদের পরমাণু সংখ্যা দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফলের সমষ্টি নিলে যে ভরটা পাওয়া যাবে এটাকে কি বলা হবে, আপেক্ষিক পারমাণবিক ভর বলা হবে। যেমন আমি একটা আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করলাম। এখন আমি আরেকটা মৌল লিখি, দেখি আমি লিখলাম সোডিয়াম ক্লোরাইড। তাহলে তার আণবিক ভর কি হবে, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা পারমাণবিক ভর কত 23, যেহেতু এখানে সোডিয়াম একটাই আছে, প্লাস ক্লোরিনের পারমাণবিক ভর কত 35.5, প্লাস করলে কত হবে 58.5 গ্রাম। একইভাবে আমি পানি H2O তার আণবিক ভর বের করতে পারি। যেমন হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, তার পরমাণুর সংখ্যা কত 2, এটাকে 2 দ্বারা গুণ করতে হবে, প্লাস অক্সিজেনের পারমাণবিক ভর কত 16, আর এর পরমাণুর সংখ্যা 1 দ্বারা গুণ করার দরকার নেই। 2 প্লাস 16, তাহলে কত হবে 18 গ্রাম। এভাবে আমরা কি করতে পারি, মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর ব্যবহার করে আপেক্ষিক আণবিক ভর নির্ণয় করতে পারি। তো আজ এই পর্যন্তই শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বাড়ির কাজ রইল, তোমরা পরবর্তী ক্লাসে কমেন্টস বক্সে এই বাড়ির কাজের উত্তরগুলা দিয়ে দিবে। বাড়ির কাজ হলো তোমরা নিম্নোক্ত যৌগগুলো যেমন H2 বা HNO3, K2, Cr2, O7, CuSO4, এই যৌগগুলো আণবিক ভর নির্ণয় করে দেখাবে। তো এই পর্যন্তই শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমাদের পড়াকালীন দুঃসময়ে তোমাদের পড়াশোনা কিছুটা হলেও উপকৃত হবে। তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে এই কামনা করি। ধন্যবাদ সবাই।